নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কথা বলছি যাজ্ঞবল্ক্যকে নিয়ে এবং যাজ্ঞবল্ক্যের প্রসঙ্গে গত পর্বে আমরা আলোচনা করেছি বৈদিক ভাবধারা, বৈদিক সংস্কৃতি কিভাবে পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছিল। সেখানে একটি কাহিনী আপনাদের কাছে তুলে ধরেছি। এই প্রসঙ্গে আমাদের কাছে একটি শব্দ উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে ব্রাত্য। এবং এই ব্রাত্য কারা তা কিন্তু বেদের কোনো ব্রাহ্মণে স্পষ্ট করে কোথাও বলা হয়নি। আমরা যদি মনুসংহিতা, এবং সংহিতা অনেক পরবর্তী, মনুসংহিতা অর্থাৎ শুধু অনেক পরবর্তী সময়ের, সেখানে আমরা পাই একজন ব্রাহ্মণ সন্তান যে কিনা সাবিত্রী পরিভ্রষ্টান অর্থাৎ সাবিত্রী পতিত হয়েছে, সাবিত্রী পতিত ব্রাহ্মণ সন্তান, অর্থাৎ বেদ ব্রতচ্যুত। কীরকম না, এদের বিশেষ করে মনুসংহিতায় আমরা দেখছি, সেখানে বলছেন শঙ্কর জাত ব্রাহ্মণ সন্তানেরা। শঙ্কর জাত অর্থাৎ পিতা ব্রাহ্মণ, জননী ক্ষত্রিয়া, কিংবা জননী ব্রাহ্মণ, পিতা ক্ষত্রিয় কিংবা বৈশ্য, অর্থাৎ একটা শঙ্কর জাত। এরা সাধারণত বেদ চর্চা করার অধিকারী ছিলেন না, কারণ এরা উপনয়ন সংস্কারহীন। এটা মনুর সময়ে আমরা এই জিনিসটা দেখতে পাই, উপনয়ন সংস্কারহীন এরা। কিন্তু যে সময়ের কথা আমরা বলছি, এই ব্রাহ্মণ সময়ে, অর্থাৎ সংহিতার এই সংহিতা এর অনেক আগের, মনুসংহিতার অনেক আগে, সেখানে কিন্তু এতটা কঠিন ছিল না। অর্থাৎ সেখানে ব্রাহ্মণ সন্তান না হলেও তার যদি অন্যতর যোগ্যতা থাকে, তাহলে সে বেদ চর্চা করতে পারত, বেদ চর্চা করার অধিকারী সে। অর্থাৎ তার বেদ চর্চা করার যাবতীয় গুণাবলী যদি তার মধ্যে থাকে, পড়াশুনো করতে যদি সে চায়, জ্ঞান চর্চা করার প্রতি তার যদি আগ্রহ থাকে, এবং সেই বিষয়ে বেদের প্রতি যদি তার নিষ্ঠা থাকে, তাহলে সে বেদ চর্চা করতে পারত। এবং আমরা দেখেছি সেই সময়ে অনেক অব্রাহ্মণ তারা ঋষি মর্যাদা লাভ করেছেন, এবং তারা বেদের অনেক সূক্ত রচনাও করেছেন, মন্ত্রদ্রষ্টা ঋষি তারা। কিন্তু মনুর সময়ে এই অনেকটা ব্যাপারটা অনেক কঠিন হয়ে গেছিল, কারণ ব্রাহ্মণ সন্তানই উপনয়নের সংস্কার লাভ করত, এবং উপনয়ন শঙ্কর জাত কোনো সন্তান উপনয়ন সংস্কারহীন, উপনয়ন সংস্কার তাদের হতো না, ফলত তারা বেদব্রতচ্যুত হতো। এই যে বেদব্রতচ্যুত, এই একটা যে সমাজ এর যে মানুষ, এবং সেখানে যে অনেক স্থান মানুষদেরকে আমরা পাচ্ছি, অনেক জাতিদের পাচ্ছি। তাদের মধ্যে আমরা যেমন ভূর্যকণ্টক, আবত্য, বাটধান, পুষ্পদ, শৈখ, ছল্ল, করণ, খস, দ্রবিড়, মৈত্র, কারুষ, বিজন্মা, নিচ্ছিবি এবং সাত্যতদেরও পাচ্ছি। নিচ্ছিবি থেকে লিচ্ছিবি অর্থাৎ বুদ্ধের যে সময় যে লিচ্ছিবি বংশ বুদ্ধের, সে তারা, এবং সাত্যত বৃষ্ণি, এরা প্রত্যেকেই কিন্তু শঙ্কর জাত। অর্থাৎ পরবর্তী সময়ে
এরা বেদ চর্চা করার অধিকারী ছিলেন না শঙ্করাচার্য, এবং এদেরকে ব্রাত্য বলা হতো। কিন্তু যে সময়ের কথা আমরা বলছি, বৈদিক সাহিত্যে যে ব্রাত্য সম্পর্কে যে কথাবার্তাগুলো রয়েছে, সেই জায়গায় যদি আমরা ভালো করে দেখি, তাহলে আর্য সাধনার বিবর্তনের একটা সুন্দর ইতিহাস আমরা সেখানে পাই। ভারতবর্ষের অধ্যাত্ম ভাবনাকে বোঝার পক্ষে তার উপযোগিতা কিন্তু অসীম, কথা আমরা বলতে পারি। আর্য ভাবনার আমরা জানি দুটো ধারা, একটা বৈদিক ধারা, আরেকটা হচ্ছে অবৈদিক ধারা। রাজশক্তির অনুগ্রহ লাভ করেছে এই বৈদিক ধারা, এবং যেহেতু এই বৈদিক ধারা রাজশক্তির আনুকূল্য ও পৃষ্ঠপোষকতা লাভ করেছিল, ফলে তারা আভিজাত্যের মর্যাদা অর্জন করে ব্রাহ্মণ্য ধর্ম নামে পরিচিত হয়েছে। অন্যদিকে যারা অনভিজাত, তারা কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের বাইরে রয়েছে। এই ব্রাহ্মণ্য ধর্ম মূলত তারা দেববাদী। আচার অনুষ্ঠান, তাদের যাপন, আচার অনুষ্ঠান, এর যে বিস্তৃত পরিচয়, সেগুলো আমরা পাই বৈদিক যে সমস্ত সূত্র আছে, যে সমস্ত গৃহ্য সূত্র আছে, ধর্মসূত্র আছে। এই ধর্মসূত্র থেকেই কিন্তু ওই আমাদের পরবর্তী সময়ের যে সংহিতা, স্মৃতি অর্থাৎ মনুসংহিতা বা মনুস্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি, হারিত স্মৃতি ইত্যাদি যে স্মৃতি বা সামাজিক অনুশাসনের, সামাজিক আইন, সেগুলো কিন্তু এসেছে এই ধর্মসূত্র থেকে। অর্থাৎ ব্রাহ্মণ্য স্মৃতির উদ্ভব ঘটেছে এই ধর্মসূত্র থেকে, এবং সেটাই হিন্দু সমাজকে শাসন করেছে। ব্রাহ্মণ্য ভাবের বাহন হচ্ছে সংস্কৃত ভাষা। ব্রাহ্মণ্য ধর্মের এই যে একটা শক্তি, একটা প্রভাব আমরা লক্ষ্য করি, তার যে প্রাণ শক্তি, সেটা কিন্তু তার চারপাশে অন্যান্য যে সমস্ত সংস্কৃতি রয়েছে, যে অব্রাহ্মণ সংস্কৃতি রয়েছে, অবৈদিক সংস্কৃতি রয়েছে, সেই অবৈদিক সংস্কৃতিকে সে আত্মসাৎ করে, যেমন একটা ভাষা অন্য ভাষাকে আত্মসাৎ করে তা শক্তিশালী হয়ে ওঠে, এই ব্রাহ্মণ্য সংস্কৃতিও কিন্তু অবৈদিক সংস্কৃতিকে আত্মসাৎ করে সে শক্তিশালী হয়ে উঠেছে, জীবন্ত হয়ে উঠেছে, জীবন্ত ছিল। এইখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করার, ব্রাহ্মণ্য ধর্ম যাকে আত্মসাৎ করতে চেয়েছে তাকে সে সংস্কৃত করে নিয়েছে, সংস্কৃত করে তার নিজের মতন করে পরিশীলিত করে সে তাকে গ্রহণ করে নিজে শক্তিশালী হয়ে উঠেছে। ব্রাহ্মণ্য সমাজের যে অভিজাত অংশ, তার মধ্যে মূলত রয়েছে ব্রহ্ম বা ব্রাহ্মণেরা, আর রয়েছেন ক্ষত্রিয়রা। এই অংশকে নিয়ে, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদেরকে নিয়ে এই অভিজাত বা ব্রাহ্মণ্য সমাজ। এর বাইরে যে বিশাল অনভিজাত অংশটা পড়ে রইল, তাদেরকে বলা হতো সে সময় বিষ বা গণ নামে তারা পরিচিত। এবং তাহলে আমরা দেখছি এই যে সমাজ ব্যবস্থা সে সময়ের, সেটা হচ্ছে ত্রৈবর্ণিক, তিনটি বর্ণের, ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বাদে বাইরের বিষ বা সাধারণ গণ, এই নিয়ে ত্রৈবর্ণ সমাজ। এটা কীরকম একটা আমরা এরা কিন্তু মানে এই যে বাইরের যে বিশাল অংশ, যাদেরকে গণ বা বিষ বলা হচ্ছে, তারা কিন্তু সবাই আর্য এবং খানিকটা বেদপন্থী,
খানিকটা বেদপন্থী, কারণ বৈদিক আচার অনুষ্ঠানকে তারা তাদের মতন করে একটু সহজ করে নিয়েছে। অর্থাৎ তাদের জীবনযাত্রার ধর্মচারণ, ধর্মবিশ্বাস একটা, তার মধ্যে একটা সরলতা আমরা সেখানে দেখতে পাই। এটা নয় যে আগে ব্রাহ্মণ্য ধর্ম বা ব্রাহ্মণ্য সমাজ, তার অনেক পরে পৌরাণিক সমাজ এসেছে, এমনটা নয়। দুটোই পাশাপাশি চলেছে। ওই যে বৃহত্তর যে সমাজ, সেই সমাজের মূল ভাবনাটা রয়েছে পুরাণে, পুরাণ ইতিহাসে। আর ব্রাহ্মণ্য সমাজের মধ্যে তাদের ভাবনাটা রয়েছে বেদের মধ্যে। এরা বেদকে মেনে চলেন, আর এরা পুরাণ ইতিহাসকে, বেদের ভাবকে সহজ করে পুরাণ ইতিহাস হিসেবে তাকে মেনে চলে। অর্থাৎ একটা গণসমাজ, এই যে বৃহত্তর গণসমাজ বা পুরাণ সমাজ, এদেরকেই এবং এই সমাজের রসকে আমরা বলতে পারি, এই সমাজের রসকে শোষণ করেই আভিজাত্য ব্রাহ্মণ্য সমাজ বা এই আভিজাত্য বনস্পতি শ্রেণী বা এই আভিজাত্য শ্রেণী বনস্পতির মতন বিস্তার লাভ করে দাঁড়িয়েছিল, এটা বলতে পারি। অর্থাৎ একই সমাজের মধ্যে বৈদিক ভাবনার পাশে একটা অবৈদিক ভাবনার স্রোত সমান্তরালভাবে বয়ে চলেছে। এই অবৈদিকরাও কিন্তু আর্য, ধর্ম বিশ্বাসে এবং ধর্ম আচরণে তারা বৈদিকদের থেকে কিন্তু আলাদা। এরা দেববাদী নন এবং ক্রিয়া বিশেষ বহুল যে যাজ্ঞিক আচার অনুষ্ঠান, সেটাকেও এরা মানেন না, সেটা মেনে চলেন না। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ঊনবিংশ শতকে আমাদের বাংলার সমাজে যে ব্রাহ্ম ধর্মের প্রভাব বা ব্রাহ্ম ধর্মের যে উদ্ভব ঘটেছে, এই ব্রাহ্ম ধর্ম কিন্তু হিন্দু ধর্মেরই একটা শাখা, কিন্তু পুরোপুরি এরা হিন্দু নয়। ওরাও বেদ মানে, উপনিষদকে মানে, কিন্তু হিন্দু সমাজের রিচুয়ালস, হিন্দু সমাজের দেবদেবীকে, হিন্দু সমাজের আচার অনুষ্ঠানকে এরা স্বীকার করে না। ঠিক ব্রাহ্ম আর হিন্দুর মধ্যে যা তফাৎ, এই বৈদিক এবং তৎকালীন সেই প্রাচীন সময়ের বৈদিক এবং অবৈদিক সমাজের মধ্যে ঠিক একই তফাৎ, দুজনেই কিন্তু আর্য। এই ব্রাহ্মরা যেমন ছিলেন বুদ্ধিবাদী, যুক্তিবাদী, ঠিক এই প্রাচীন অবৈদিক সমাজের লোকেরাও ছিলেন যুক্তিবাদী, এবং তাদেরকে বলা হতো বৌদ্ধ। বৌদ্ধ, এই বৌদ্ধ মানে কিন্তু বুদ্ধ পরবর্তী বৌদ্ধদের কথা আমরা বলছি না। এরা যুক্তিবাদী। যুক্তিবাদী মানে যারা প্রথাগত বিশ্বাস বা আবেগের চেয়ে বুদ্ধি বা যুক্তিকে বেশি প্রাধান্য দেয়, এই অর্থে তারা হচ্ছে বৌদ্ধ। এবং এই বৌদ্ধ শব্দটি আর প্রাচীন বৈদিক শব্দ। যারা যুক্তিবাদী, বুদ্ধিবাদী, তাদেরকে সে সময় বৌদ্ধ বলা হতো। আর্য ভাবনা প্রাচীনতম যুগ থেকে তাহলে আমরা দেখছি দুটো ধারা, একটা ব্রাহ্মণ্য ধারা, আরেকটিকে তাহলে আমরা বলতে পারি বৌদ্ধ ধারা। কেমন? একটা দর্শনের নাম হচ্ছে মীমাংসা, আরেকটা দর্শনকে আমরা বলতে পারি তর্ক, বা পরবর্তীকালে যাকে আমরা বলি ন্যায়। একটি থেকে আমরা পাই বেদান্তকে, আরেকটি থেকে আমরা পাই সাংখ্য বা সিদ্ধান্তকে। একটির সাধন হচ্ছে শ্রদ্ধা, আরেকটির হচ্ছে তপঃ বা তপস্যা। একটির সাধনা হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান, আরেকটির হচ্ছে যোগ, যাগ নয় যোগ। একটি ব্রহ্মবাদী, অপরটি হচ্ছে আত্মবাদী। এক ধারার প্রধান পুরুষদেরকে বলা হয় ঋষি, সাধকদের বলা হয় ঋষি, অন্য ধারার তাদেরকে বলা হয় মুনি। একজনের মানে যারা ঋষি ধারা তাদের দেবতা, তারা দেবতার অর্চনা করেন, আর যারা মুনি ধারা তারা মানুষের অর্চনা করেন। অর্থাৎ
যারা ঋষিধারা তাদের চরম অনুভব হচ্ছে সর্বম খালিদং ব্রহ্ম, আর যারা মুনিধারা তাদের অনুভব হচ্ছে মানুষের চেয়ে বড় কিছু নয়, মানুষাৎ পারতারং নাহি। ঠিক এইখানেই আপনারা লক্ষ্য করলে ব্যাসদেবকেও ঠিক এই ভাবনার মধ্যেই দেখবেন। ব্যাসদেবের অন্যতম প্রধান রচনা যে মহাভারত পুরাণ, সেখানে ব্যাসদেব হংসগীতার মধ্যে খুব পরিষ্কার করে বলেছে মানুষের থেকে শ্রেষ্ঠ আর কিছু নয়, না মানুষ্যাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, অর্থাৎ মানুষ্যাৎ পরতরং নেই। অর্থাৎ ব্যাসদেব তিনি ঋষি, তিনি কিন্তু বৈদিক ঋষি, বেদের তার থেকে বড় বেদের মর্মগ্রাহী আর কেউ হতে পারেন না, নেই। তিনি বেদকে বিন্যাস করেছেন, বেদ বিভাগ করেছেন গদ্যে পদ্যে ইত্যাদিভাবে নানাভাবে করে। একই ধারে তিনি যেমন বৈদিক শাস্ত্রের নানা শাস্ত্র রচনা করেছেন, নানা দর্শন রচনা করেছেন, এবং সেই সঙ্গে পাশাপাশি তিনি অষ্টাদশ মহাপুরাণও রচনা করেছেন। অর্থাৎ তার মধ্যে একটা বৈদিক এবং অবৈদিক ধারার একটা সমন্বয় আমরা তার মধ্যে দেখতে পারি। লক্ষ্য করবেন ব্যাসদেবের পিতা হচ্ছেন একজন ঋষি, কিন্তু জননী তিনি হচ্ছেন শূদ্রা, সত্যবতী। সুতরাং এই জায়গায় আমরা একটা সমন্বয় দেখি। এই সমন্বয় অনেক পরবর্তী সময়েও আবার আমরা দেখছি এই যাজ্ঞবল্ক্যের ক্ষেত্রে। যাজ্ঞবল্ক্য ঋষিধারার পুরুষ, তিনি ঋষিবাদী, হ্যাঁ, তিনি ব্রহ্মবাদী নন, তিনি ঋষিবাদী। কিন্তু তার মধ্যে আমরা দেখছি তর্ক যুক্তি, অর্থাৎ তিনি এই আত্মবাদী ধারা মুনিধারার বৈশিষ্ট্যকেও তিনি আত্মসাৎ করেছেন, এবং তার মধ্যেও আমরা এই তার্কিক ব্যাপারটা খুব বিশালভাবে দেখছি। তিনি সব কিছুকে তর্ক যুক্তি দ্বারা প্রতিষ্ঠা করছেন, এটা হচ্ছে বিশাল কথা। সুতরাং একদিকে আমরা শ্রুতি পাচ্ছি, আরেকদিকে আপ্ত পাচ্ছি। আরেকটা বড় কথা, ঋষিধারার মাধ্যম হচ্ছে সংস্কৃত, আর অপর ধারার মাধ্যম হচ্ছে প্রাকৃত ভাষা। তাহলে কি দেখলাম, আবহমান কাল থেকে এই দুটি ধারা ভারতবর্ষের বুকের উপর দিয়ে বয়ে গেছে। কেমনভাবে বয়ে গেছে? আলাদা আলাদাভাবে, সমান্তরালভাবে, মানে একটা একটার সাথে মেশেনি না, সমান্তরাল অথচ যুক্ত বেনি। এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। একটা সমান্তরালভাবে কিন্তু যুক্ত বেনি, পরস্পরকে সমৃদ্ধ করেছে, পরস্পর থেকে ভাব গ্রহণ করেছে, পরস্পরকে পরিপুষ্ট করেছে, এবং মাঝে মাঝেই দুটি ধারার মধ্যে একটা সমন্বয় ধারা এসে উভয় ধারাইকে সমৃদ্ধ করেছে। যারা ওই গণ বা বিষ, অর্থাৎ যারা বৈদিক ধারা নন, তারাও কিন্তু বৈদিক এবং অবৈদিক উভয় ধারার মধ্যেই তাদের প্রভাব রেখেছেন। এটা অর্থাৎ বিশেরা বৈদিক এবং অবৈদিক দুটো ধারাকেই তারা স্বীকার করেছে, দুয়ের সাধন ভাবনাকেই সরল করে নিজেদের উপযোগী করে নিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই জন্য ভারতবর্ষে আমরা বেশ কিছু গণধর্ম দেখি। যেমন একটা আমরা পারি ভাগবত, আর আরেকটা পাই আমরা শৈব। শাক্ত ধর্ম এই দুয়ের মাঝামাঝি, ভাগবত আর শৈব। ভাগবত ধারাটি বৈদিক, অনেকটা বৈদিক ভাব ঘেঁষা, কিন্তু শৈব ধারা সেটি হচ্ছে অবৈদিক ভাব ঘেঁষা। এটা দেখতে হবে। এবং দুটো ধারাই আমরা একই কথা বলছি, আর্য এবং অত্যন্ত প্রাচীন। এই যে অবৈদিক ভাব ধারা, যেটার মধ্যে আমরা শৈব ধারা পাচ্ছি, এবং সমাজের একটা বৃহত্তর অংশ রয়েছে, অর্থাৎ ব্রাহ্মণ আর ক্ষত্রিয় যদি বৈদিক ধারার মধ্যে গিয়ে থাকেন, ব্রাহ্মণ্য সংস্কৃতির
প্রধান পৃষ্ঠপোষক হয়ে থাকেন, তাহলে বৈশ্য এবং শূদ্ররা হচ্ছেন অবৈদিক ধারার প্রধান পৃষ্ঠপোষক। এদের অথর্ব সংহিতায় সেখানে একটা ব্রাত্যকাণ্ড আছে। সেখানে ব্রাত্যদেরকে অত্যন্ত প্রশস্ত করে বলা হয়েছে যে ব্রাত্য হচ্ছে একটা প্রশস্ত ধর্ম, এবং ব্রাত্য বলতে সেখানে পরম পুরুষকে বোঝানো হয়েছে। ব্রাত্য শব্দের অর্থ পরম পুরুষ। ব্রাত বা ইদং অগ্র আশিদ ইরমান এব প্রজাপতিং সমৈরয়ত, অর্থাৎ সৃষ্টির আদিতে এই ব্রাত্যরাই ছিলেন। শুধু ছিলেন না, তারা স্বয়ং প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টির জন্য অনুপ্রাণিত করেছেন। ব্রাত্যদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে প্রজাপতি সৃষ্টিকর্মে নিযুক্ত হন, এমনই সেখানে কথা বলা হয়েছে। এবং তার থেকেই, এই ব্রাত্যদের প্রভাব থেকেই প্রজাপতি তার আত্মনিহিত সুবর্ণ জ্যোতির দ্বারা এই বিশ্বের মূল তত্ত্বরূপে সৃষ্টি করলেন তপ সত্য ব্রহ্ম, এবং তার ফলে এই জগৎ সৃষ্টি হল। এই ব্রাত্যকে সেখানে বর্ণনা করে বলা হয়েছে, ব্রাত্য হচ্ছেন স্বয়ং ঈশান বা একব্রাত, স্বয়ং ঈশান বা একব্রাত। তাহলে, এবং তার চমৎকার বর্ণনা সেখানে রয়েছে। বলছেন ইন্দ্রধনু হচ্ছে তার, এক হাতে রয়েছে ইন্দ্রধনু, তার উদর নীল এবং তার পৃষ্ঠ হচ্ছে লোহিত। তিনি একব্রাত রূপে চরিষ্ণু, কোথাও তিনি স্থির নয়, তিনি চরিষ্ণু এবং চলছেন। তিনি কীরকমভাবে তার চলন, পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তরে তিনি দক্ষিণাবর্ত গতিতে তিনি চলমান, সদা চলমান। বিজ্ঞান তার আচ্ছাদন, রাত্রির অন্ধকার তার কালো চুল, দিনের আলো তার উষ্ণীষ, বজ্র আর বিদ্যুৎ তার দুটি কুণ্ডল, নক্ষত্রের সমস্ত তেজপ্রভা হচ্ছে তার মণিভূষণ। এবং তাকে, অর্থাৎ এই ঈশানকে, একব্রাত্যকে শ্রদ্ধা, উষা, ইরা এবং বিদ্যুৎ নর্ম সহচরী রূপে অনুগমন করছে। তিনি চলেছেন মনের রথে, মাতরিষ্যা আর সোম তার রথের দুটি বাহন, বাতাস হচ্ছে তার সারথি, ঝড় হচ্ছে তার চাবুক। এবং সমস্ত সাম, দেবতা, সপ্তর্ষি, যজ্ঞ, যজমান পশু সবই তার অনুচর। তিনি দিকে দিকে আবির্ভূত হলেন, কালরূপে, ঋতুরূপে, ভব, সর্ব, পশুপতি, উগ্র, রুদ্র, মহাদেব ইত্যাদি তার বিভিন্ন নাম। তার থেকে শুরু হয় উত্তরায়ণ, ধ্রুবা বা পৃথিবীর সমস্ত গতি, এবং সমস্ত জ্যোতিষ্ক মণ্ডলী, সমস্ত বেদজ্ঞান, ইতিহাস পুরাণাদি জ্ঞান, যজ্ঞ, কাল এবং সমস্ত দেবতা সবাই তার অনুচর, এবং তিনি সমুদ্র হয়ে সব কিছুকে আচ্ছাদিত করে রেখেছেন। ব্রাত্যকাণ্ডে এইভাবেই একব্রাত্যের মহিমা সেখানে বর্ণনা করা হয়েছে। এই একব্রাত্য তিনি হচ্ছেন পরম পুরুষ, এবং বলা হচ্ছে তিনি হচ্ছেন বিদ্বান ব্রাত্য। তিনি কীরকম না, বৈদিক ধারায় ঋষিদের উপাস্য যেমন একর্ষি সূর্য, তেমনি ব্রাত্যদের উপাস্য হচ্ছেন এই একব্রাত্য ঈশান বা মহাদেব। এবং ব্রহ্মের সাথে সাযুজ্য লাভ করাই যেমন ঋষিদের লক্ষ্য, সেরকম তার সঙ্গে এই একব্রাত্যের সাথে সাযুজ্য লাভই হচ্ছে ব্রাত্য সাধকদের পরম ঈপ্সিত লক্ষ্য। ব্রহ্মকে যিনি জানেন তিনি যেমন ব্রহ্ম হয়ে যান, সেরকম একইভাবে একব্রাত্যকে যিনি জানেন তিনিও একব্রাত্যই হয়ে যান। এই একব্রাত্যের প্রভাব
ওই বিশাল জনমানসের মধ্যে, অর্থাৎ যে বিশাল গণসমাজ, ব্রাহ্মণ্য সংস্কৃতির বাইরে যে একটা উদার বিশাল গণসমাজ রয়েছে, সেখানে এই বিদ্বান ব্রাত্যের প্রভাবই সবচাইতে বেশি। এবং বলা হয় এই বিদ্বান ব্রাত্য থেকে রাজন্যের সৃষ্টি, এবং সমস্ত সভা সমিতি, সেনা এবং সুরা তাকে অনুসরণ করল। বিদ্বান ব্রাত্য হচ্ছেন ঠিক তিনি রাজার থেকেও শক্তিমান, অথচ তিনি রাজপদ অভিলাষী নন, তিনি রাজার থেকে বড়। বলছেন বিদ্বান ব্রাত্য যদি রাজার কাছে এসে উপস্থিত হন, রাজা স্বয়ং সিংহাসন থেকে নেমে এসে তার অর্চনা করবেন। বিদ্বান ব্রাত্য যেখানেই অতিথি হন না কেন, সেখানেই তাকে সবাই অকুণ্ঠ চিত্তে তার পরিচর্যা করেন। এবং কোনো বাড়িতে কোনো গৃহস্থ যদি অগ্নিহোত্রের আয়োজন করে, এবং কিংবা সেখানে অগ্নিহোত্রের অনুষ্ঠান হচ্ছে, সেখানে যদি বিদ্বান ব্রাত্য এসে উপস্থিত হন, তাহলে তার অনুমতি নিয়েই ওই অগ্নিহোত্র সম্পন্ন করতে হবে। এও বলা হয় বিদ্বান ব্রাত্য যেখানে যতদিন অধিষ্ঠান করেন, ততদিন সেই গৃহকর্তার পুণ্য। এবং এও বলা হচ্ছে এই সংসারে দেবতা, মানুষ, জীব, জন্তু, পৃথিবী, অন্তরিক্ষ, দুলক, দীক্ষা, যজ্ঞ ইত্যাদি সবই হয়েছে এই বিদ্বান ব্রাত্য হতেই। এবং সূর্য এবং তার মহিমা সম্পর্কে বলা হচ্ছে, সূর্য হচ্ছে এই ব্রাত্যের দক্ষিণ নয়ন, বাম নয়ন হচ্ছে চন্দ্র, দক্ষিণ কর্ণ হচ্ছে অগ্নি, তার বাম কর্ণ হচ্ছে সোম, অহরাত্র তার নাসিকা, দ্বিতীয় আর অদিতি তার শীর্ষ এবং কপাল। দিনের বেলায় তিনি পশ্চিমমুখী, রাত্রে পূর্বমুখী, অর্থাৎ সূর্য স্বরূপ। একব্রাত্যই হচ্ছে সূর্য। আমরা ঠিক ভালো করে দেখি পরবর্তী সময়ে এই একব্রাত্য ঈশান, যিনি পরবর্তীকালে শিব বা মহাদেব রূপে প্রতিষ্ঠিত, তাকেই আমরা কিন্তু এই ব্রহ্মের পর্যায়ে আমরা সেখানে দেখতে পাই। অর্থাৎ এইখানে আমরা একটা দেখছি, এই অথর্ব সংহিতার যে এই ব্রাত্য কাণ্ডটি, এখানে ব্রাহ্মণের বেদ প্রশংসাও আছে, এবং সেখানে এই ব্রাত্যদেরকে এখানে কিন্তু রুদ্রের সাথে তুলনা করা হয়েছে, বা এই একব্রাত্য তিনি স্বয়ং রুদ্র বা শিব, এইটি বলা হচ্ছে। অর্থাৎ ব্রাত্যদের যে আমরা এবার তার অনেক পরবর্তী যদি তাণ্ডব ব্রাহ্মণে আসি, এই তাণ্ডব ব্রাহ্মণটা হচ্ছে সম্পূর্ণ ব্রাহ্মণ সংহিতার রচনা। সেখানে আমরা এই ব্রাত্য নিন্দা আমরা পাই। কীরকম নিন্দা? তারা বলছেন যে এই ব্রাত্যরা, এরা কোনো রকম কৃষিকাজ করে না, তারা কোনো রকম যজ্ঞিক ক্রিয়া করে না, এবং তারা অনেক সময় এসে যজ্ঞ বন্ধ করে দেয়। সব সময় তারা তর্ক করে, এবং তারা বৈদিক কোনো আচার অনুষ্ঠানকে স্বীকার করে না, কিন্তু এদের অসীম প্রভাব আছে। এইটা অনেক পরবর্তী সময়ে আমরা দেখছি, যখন এই ব্রাত্যদের একটা বিরাট মহিমা, বিরাট একটা প্রভাব ওই বিরাট অংশের মধ্যে, অনভিজাত অংশের মধ্যে, ব্রাহ্মণ্য সংস্কৃতির বাইরের অংশের মধ্যে যেখানে ছড়িয়ে পড়েছে, সেখানে ব্রাহ্মণ্য ধর্মের তাণ্ডব ব্রাহ্মণে ব্রাত্যদের সম্পর্কে অনেক নিন্দা করা হয়েছে, এবং বলছে তারা ব্রাহ্মণদের অন্ন কেড়ে নেয়, বা অর্থাৎ ব্রাহ্মণদের পাওনায় এসে তারা ভাগ বসায়, তারা ইচ্ছে করলে যজ্ঞ বন্ধ করে দিতে পারে, এত তাদের প্রভাব। তারা জ্ঞানবাদী, তারা কর্মকাণ্ড বিরোধী, অর্থাৎ যজ্ঞকাণ্ডের তারা বিরোধী।
কিন্তু যদি আমরা অথর্ব সংহিতার মধ্যে দেখি, ব্রাত্যকাণ্ডের অথর্ব সংহিতার মধ্যে দেখি, সেখানে কিন্তু এই ব্রাত্যদের সাথে ব্রাহ্মণ্য ধর্মের খুব একটা বেশি তফাৎ পাই না। অর্থাৎ বেদকে ব্রাহ্মণ্য ধর্ম যেভাবে গ্রহণ করেছে তাকে খানিকটা সহজ করে নিয়ে এই গণ বা বিশ সম্প্রদায় তারা সেটাকে একব্রাত্য এর মধ্যেই দিয়ে তারা সেটাকে গ্রহণ করেছে। আমরা এই ব্রাত্যদেরকে দেখছি সম্পূর্ণভাবে আত্মস্থ করে নিচ্ছেন যাজ্ঞবল্ক্য। তিনি কিন্তু ঋষিধারার লোক। তিনি যে সময় মানুষ, সে সময় সবে এই পূর্ব ভারতে বৈদিক সংস্কৃতির একটা প্রসার বা প্রচার ঘটেছে সেখানে, কিন্তু সেখানে শক্তিশালী রয়েছে ব্রাত্যেরা। এই ব্রাত্যেরা যারা ব্রাহ্মণ্য সংস্কৃতির বাইরে, অথচ তারা আর্য, তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাব, সেটাকে এবং তাদের যে তার্কিক বিদ্যা, হ্যাঁ, তাদের যে মূল রেশনালিস্ট, অর্থাৎ তাদের যে বুদ্ধির যে তাদের চর্চা, জ্ঞান চর্চা, বুদ্ধি চর্চা, অর্থাৎ তারা তো প্রথাগত বিশ্বাসে বা আবেগে থেকেও তারা অনেক বেশি বুদ্ধি বা যুক্তিকে প্রাধান্য দিতেন। এই বুদ্ধি এবং যুক্তিকে প্রাধান্য দিতে আরম্ভ করলেন যাজ্ঞবল্ক্য। অর্থাৎ যাজ্ঞবল্ক্য এই ব্রাত্য সংস্কৃতিকে, ব্রাত্য সংস্কৃতির একটা আত্মস্থ করে ঋষি সংস্কৃতির মধ্যে বৈদিক সংস্কৃতির সঙ্গে তাকে যুক্ত করে নিলেন অপূর্বভাবে। দেখুন, বাজসনেয় সংহিতার মধ্যেও আমরা একটা রুদ্র অধ্যায় পাই। অর্থাৎ রুদ্র এতদিনে ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়ে গেছেন। ব্রাহ্মণ্য সংস্কৃতি রুদ্র ভজনা আরম্ভ করছে। শিব এতদিন ছিলেন অনার্য দেবতা বা তার পরবর্তীকালে এই একটা গণদেবতা, বিশ্বদেবতা এবং আর্য ভাববাহী। এই শিব ধীরে ধীরে ব্রাহ্মণ্য সংস্কৃতির অংশ হয়ে গেল এবং ব্রাহ্মণরাও এই শিবকে, রুদ্রকে অর্চনা আরম্ভ করেছে। আরেকটা কথা এখানে একটু আমরা বলে রাখি, সেটা হচ্ছে এই অবৈদিক ধারা, তারা কিন্তু বৈদিক ধারাকে পরিপুষ্ট করতে সাহায্য করেছে, এটা যেন আমরা ভুলে না যাই। এবার আসছি যাজ্ঞবল্ক্যের কথা। তিনি তার বাজসনেয় সংহিতার রুদ্রাধ্যায়ে রুদ্রকে তিনি পশুপতি, দিন এবং রাতের দেবতা, হ্যাঁ, তাকে বলেছেন একব্রাত্য নীল লোহিত। তাকে তারা একব্রাত্য নীল লোহিত, অর্থাৎ রুদ্রোধ্যায়ে রুদ্রের এই বিশেষণ, তিনি নীলগ্রীব বিলোহিত, এইভাবে সেখানে দেওয়া আছে। অর্থাৎ নীলগ্রীব অস্ত সূর্যের একটা চমৎকার বর্ণনা আমরা বাজসনেয় সংহিতার মধ্যে পাই। বিষ্ণু যেমন আলো এবং জীবনের দেবতা, শিব সেখানে অন্ধকার এবং মরণের দেবতা। ব্রাত্যদের পোশাক পরিচ্ছদের বর্ণনাও আছে। ব্রাত্যরা সাধারণত কালো, সাদা এবং লাল এই বর্ণের কাপড় পরতেন। ঠিক মনে রাখবেন, অস্তগামী সূর্য ওই লাল, সাদা এবং কালো, এই তিনটে রঙের মিশ্রণ আমরা অস্তগামী সূর্যের মধ্যে দেখতে পাই। এই সূর্যের এই রঙই ব্রাত্যরা গ্রহণ করেছে। আরেকটা, ব্রাত্যরা মাথায় সবসময় একটা কাপড়ের পাগড়ি পরতেন, যেখানে ব্রাহ্মণরা
মাথা খোলা রাখতেন, পাগড়ি খুব একটা পরতেন না। তারা শিখা ধারণ করতেন, এরা মাথায় পাগড়ি পরতেন। ব্রাহ্মণেরা কখনো সেলাই করা কোনো জামা কাপড় পরতেন না, কিন্তু ব্রাত্যরা সবসময় সেলাই করা জামা কাপড় পরতেন। আর ব্রাহ্মণেরা খালি পায়ে হাঁটতেন কিংবা কাষ্ঠ পাদুকা পরতেন। ব্রাত্যরা সবসময় কিন্তু চামড়ার জুতো পরতেন, কারণ ব্রাত্যরা বেশিরভাগই ছিলেন পশুচারণ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, ফলত তাদের খালি পায়ে হাঁটার সুযোগটা কম ছিল। আবার এই যে তাণ্ডব ব্রাহ্মণের দিকে যদি দেখি, সেখানে তারা অনেক নিন্দা করেছে, কিন্তু নিন্দাগুলোকে খুব ভালো করে যদি লক্ষ্য করুন, সেখানে এই ব্রাত্যদের কি অপরিসীম প্রভাব, কি শক্তি, সেটার কথা আমরা পাই। তাণ্ডব ব্রাহ্মণ তারা বলছে যে তারা ব্রহ্মচর্য আচরণ করে না, হ্যাঁ, তারা ব্রাহ্মণের অন্ন কেড়ে নেয়, অর্থাৎ ব্রাহ্মণদের জায়গায় এসে তারা সমান ক্ষমতা দাবি করে, সেই অন্নে ভাগ বসায়। এবং সেখানে বলছে তাদের বিদ্বান ব্রাত্যরা তারা জ্ঞানবাদী, তারা কর্মকাণ্ডের বিরোধী, এবং তারা সেখানে বলা হচ্ছে তারা ইচ্ছে করে যাগযজ্ঞ বন্ধ করে দেন, অর্থাৎ তারা যুক্তির দ্বারা অযৌক্তিক কার্যগুলোকে তারা বন্ধ করে। অর্থাৎ এই যে সাংখ্য ভাবনা, সেখানে কিন্তু আমরা এই ব্রাত্যদের পর্যায়ে দেখছি। গীতার মধ্যে যে ব্রাত্যদের, গীতার মধ্যে যে যজ্ঞকর্মের নিন্দা করা হয়েছে, এটাও কিন্তু ব্রাত্য ধর্ম। এবং শ্রীকৃষ্ণ মনে রাখবেন, তিনিও কিন্তু এই গণ অংশেরই মানুষ। তিনি ব্রাহ্মণও নন, তিনি পুরোপুরি ক্ষত্রিয় নন, তিনি গণসমাজের। এইটা মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ। এবং তার সমস্ত আচরণ একেবারে তার্কিক আচরণ, যুক্তিবাদী আচরণ, এবং তিনি ঋষিধারার সমর্থন করছেন, অর্থাৎ তার মধ্যে একটা সমন্বয়ী ভাবনা আমরা দেখি, যেটা যেমন বেদব্যাসের মধ্যে দেখেছি, যেটা আমরা যাজ্ঞবল্ক্যের মধ্যে দেখেছি, সেটাও শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে এই জিনিসটা। সেটাও কিন্তু পরবর্তী যুগে বুদ্ধের মধ্যে আছে। বুদ্ধ ব্রাহ্মণ্য বিরোধী নন, তিনি বেদ বিরোধী ছিলেন না। বুদ্ধ, তথাগত বুদ্ধ বেদ বিরোধী ছিলেন না, তিনি বেদের অন্তঃসার শূন্য আচার অনুষ্ঠানের বিরোধী ছিলেন, এটা বলা যায়। তো সুতরাং সেখানে আমরা বলছি এই যে ব্রাত্যরা, তারা তো ব্রাহ্মণ নন, ক্ষত্রিয় নন, তারা হচ্ছেন রাজন্য। রাজন্য কেমন? তারা ব্রাহ্মণ নন, এটা আমরা বুঝলাম, তারা ক্ষত্রিয় নন, সুতরাং দেশ শাসন তারা করেন না, কিন্তু তারা ভূমাধিকারী, প্রচুর ভূমির অধিকারী, এবং প্রচুর ভূমির অধিকারী হয়ে এরা রাজন্য, অর্থাৎ আমাদের চলতি কথা আমরা এদেরকে জমিদার বলতে পারি। এই জমিদার হিসেবে এদের অনেক শক্তি, অনেক আর্থিক সচ্ছলতা, অনেক প্রভাব, এবং এরা সমাজের প্রধান হিসেবেও ওই যে বিশ বা গণসমাজ, তার মুখ্য, গণমুখ্য হিসেবে এই ব্রাত্যরা রয়েছে। এখনও রাজপুতানায় যদি আপনারা যান রাজস্থানে, সেখানে যে সমস্ত রাজপুত চাষি রয়েছে না, যারা ছত্রী, তারা কিন্তু অভিজাত ক্ষত্রিয় নয়। আর্যদের সে সময়, যে সময়ের কথা আমরা বলছি, সেই প্রাচীন সময়ে, সেখানে আর্যদের এই যে আভিজাত্য ব্রাহ্মণ্য ধর্ম, যে ব্রাহ্মণ্য ধর্ম, সেটার মূল কেন্দ্র হচ্ছে কুরু এবং পাঞ্চাল। সেখানে যে সমাজ, সেটা ব্রাহ্মণ্য সমাজ, সেখানে সুব্যবস্থিত, সেখানে ক্ষত্রিয়রা রয়েছেন। ব্রাহ্মণ সেখানে যাজ্ঞিক, ক্ষত্রিয় সেখানে শাসক, সেখানে ক্ষত্রিয় হচ্ছেন রাজা, আর বৈশ্য কৃষি বাণিজ্য ইত্যাদি কর্ম করছে। এই সমাজ মণ্ডলের বাইরে যে সমস্ত আর্য মানুষেরা রয়েছেন, তারা কিন্তু ব্রাহ্মণ নন, তারা হচ্ছেন রাজন্য।
এই রাজন্যদের মধ্যে থেকেই পরবর্তী সময়ে বিদ্বান ব্রাত্যদের আবির্ভাব হয়েছে, এবং যারা ব্রাহ্মণদের প্রতিদ্বন্দ্বী, ব্রাহ্মণদের ব্রাহ্মণ্য ভাব দ্বারা একটা প্রতিদ্বন্দ্বী। আমরা এদের পরিচয় ঋক সংহিতা, যজুর সংহিতা, সাম সংহিতা, কিন্তু অথর্ব সংহিতার মধ্যে পাই, এটা আমরা বলেছি। অথর্ব সংহিতার মধ্যে আমরা পাই 20 সভা, সমিতি, সৈন্য, সেনা এবং সুরা, এবং সেখানেই ব্রাত্যদের সবচাইতে বেশি সেখানে তাদের উপস্থিতি আমরা দেখতে পাই। এই সভার সমিতি একটা গণতান্ত্রিক প্রাচীন প্রতিষ্ঠান, এক ধরনের গণতান্ত্রিক প্রাচীন প্রতিষ্ঠান। সভা হচ্ছে নির্বাচিত সদস্যদের একটা পরিষদ, স্থায়ী পরিষদ, এবং এখানকার প্রত্যেক সদস্যই নির্বাচিত, এবং তারাই, এই নির্বাচিত সদস্যরাই, যাদের মধ্যে ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে এবং কিছু বৈশ্য আছে, হয়তো কিছু বৈশ্য পরবর্তী সময়ে এসে, প্রথমে ছিল না, প্রথমে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় ছিল, যারা প্রত্যেকেই আবার নির্বাচিত, তারা আবার তারা ওই ক্ষত্রিয় সমাজ থেকে একজন রাজাকে নির্বাচন করতেন, কোনো ব্রাহ্মণ নন, একজন ক্ষত্রিয় পুরুষকে তারা নির্বাচন করতেন। এবং প্রাচীন ভারতে মনে রাখবেন, রাজা মাত্রেই নির্বাচিত হতেন, এবং রাজাদেরকে যারা নির্বাচন করতেন তাদেরকে বলা হতো রত্নী বা রত্নিক। এই তারা রাজাকে নির্বাচিত করতেন। আর সমিতি হচ্ছে বাকি সমাজের যত মানুষ আছে তাদের প্রতিনিধি সমিতি, এবং সেই সমিতির মধ্যে আমরা বিশেষ করে বৈশ্যদের পাই। এখনও দেখবেন যত বিজনেস হাউস আছে সমিতি, অমুক ব্যবসায়ী সমিতি, এই কথাটা কিন্তু এখনও আমরা পাই। সভা হচ্ছে একটা উচ্চ সভা, যেখানে ব্রাহ্মণেরা রয়েছেন, ক্ষত্রিয়রা রয়েছেন, আর সমিতির মধ্যে রয়েছে বৈশ্যরা, এবং এছাড়া সমাজের আর বিভিন্ন পেশার নির্বাচিত সদস্যরা। এরা প্রত্যেক সদস্যরাই কিন্তু, এই সভার সদস্যরাও নির্বাচিত হয়ে সভায় আসতেন, সমিতির সদস্যরাও, তারা বৈশ্য এবং অন্যান্য পেশার সদস্যরা, তারাও নির্বাচিত হয়ে আসতেন। এই উভয় সভার সদস্যরাই একসঙ্গে রাজাকে নির্বাচন করতেন, এবং এদের সবাইকেই একজন রত্নী বলা হতো। সুতরাং রাজা নির্বাচনের ক্ষমতায় ব্রাহ্মণরা যেমন ছিলেন, ক্ষত্রিয়রা যেমন ছিলেন, বৈশ্যরা যেমন ছিলেন, তেমন একজন রথকার, একজন কুম্ভকার, একজন কৃষি, একজন চাষি, এরকম সমাজের আরও যত শ্রেণীর মানুষেরা আছে, ব্যয় থেকে আরম্ভ করে সবাই কিন্তু তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই রাজাকে নির্বাচিত করতেন, এবং এরা যেমন রাজাকে নির্বাচিত করতেন, রাজাকে এরা অপসারণও করতে পারতেন। সেই ক্ষমতাও এই সভা এবং সমিতির মধ্যে থাকতেন। শেষ পর্যন্ত রাজার সভা একটা রাজা কেন্দ্রিক হয়ে গেছে, এবং পরবর্তী সময়ে পৌর প্রতিষ্ঠান এবং সমিতি হয়ে গেছে একটা পৌর প্রতিষ্ঠান, পৌর সমিতি, ছোট ছোট জনপদ প্রতিষ্ঠান। এবং ব্রাত্যদের এই সভা সমিতি ব্রাহ্মণ্য যুগের সেই পূর্ব সময়ের ধারা কিন্তু বজায় ছিল। মনে রাখবেন, রাজন্যদের যে সভা, সেখানে কিন্তু সবাই রাজা। এই গণতান্ত্রিক যে একটা ব্যবস্থা, রাজন্য সবার যে একটা গণতান্ত্রিক, তারা যে নিজেদের মধ্যে থেকে সংঘ মুখ্যরা, তারা নিজেদের মধ্যে থেকে যে রাজা নির্বাচন করতেন, এই গণতান্ত্রিক ধারা আমরা গৌতম বুদ্ধের সময়ও কিন্তু দেখতে পাই। ব্রাহ্মণ সেই সময় সমপান করতেন না, সমপান করতেন। ব্রাহ্মণরা সেই সময় সোমরস পান করতেন, কিন্তু সুরা পান করতেন না। অর্থাৎ মানুষের নেশা করা স্বাভাবিক প্রবৃত্তিকে সংযত এবং রূপান্তরিত করে দিয়েছেন শুক্রাচার্য। তার বিধান অনুসারে ব্রাহ্মণদের সুরাপান নিষিদ্ধ হয়, কিন্তু ব্রাত্যদের
মধ্যে সুরাপান অবাধে চলতে পারে। কারণ ব্রাত্যদের মধ্যে আমরা পাচ্ছি সেনাদের, ব্রাত্যদের মধ্যে আমরা পাচ্ছি বৈশ্যদের, ব্রাত্যদের মধ্যে আমরা পাচ্ছি সমাজের অন্যান্য কৃষি বাণিজ্য অন্যান্য বিভিন্ন পেশার মানুষদের মধ্যে। এই ব্রাত্যদের এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকেও কিন্তু তাণ্ডব ব্রাহ্মণ পছন্দ করেনি। কারণ তারা বলেছে তাণ্ডব ব্রাহ্মণ এই ব্রাত্যদের গণতান্ত্রিক ব্যবস্থার নিন্দা করে তারা বলছে ওরা অদণ্ডদেরও দণ্ড দেয়, অর্থাৎ ব্রাহ্মণদেরও তারা দণ্ড দেয়। এতটাই গণতান্ত্রিক ব্যবস্থা ছিল ব্রাত্যদের মধ্যে যে কোনো ব্রাহ্মণ, যেখানে ব্রাহ্মণ্য সংস্কৃতিতে ব্রাহ্মণরা অবদ্ধ, তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না, তার একটা অন্য ধরনের লজিক ছিল, সেটা আমরা অন্য জায়গায় আলোচনা করেছি। কিন্তু ব্রাত্যদের মধ্যে সবাই সমান, সেখানে ব্রাহ্মণ, রাজন্য, বৈশ্য বা অন্য কোনো মধ্যে মানুষের মধ্যে কোনো তফাৎ করো, একই ধরনের দোষ করলে সবাই একই ধরনেরই দণ্ড পেত। ব্রাত্যদের আদি দেশ কোথায়, এই প্রশ্ন যদি ওঠে তাহলে কুরু পাঞ্চালের বাইরে ব্রাত্যরা, এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি যখন ক্রমশ পূবের দিকে, পূর্ব ভারতের দিকে ছড়াচ্ছে, সেখানে গিয়ে তারা যেখানেই বাধা পাচ্ছে এই ব্রাহ্মণ্য সংস্কৃতির কাছে, তারাই হচ্ছে ব্রাত্য। এবং বৈদিক আর্য এবং ব্রাত্য আর্যদের বেলাতেও সেটা ঘটেছে। ভালো করে লক্ষ্য করুন, মথুরা শ্রীকৃষ্ণ, কৌশল দেশের রামচন্দ্র, বিদহের বুদ্ধ, সবাই কিন্তু ক্ষত্রিয় এবং প্রত্যেকেই গণধর্মেরই নায়ক। হ্যাঁ, এরা লোকের চোখে অবতার, ব্রাহ্মণ্য সংস্কৃতির ঠিক অনুবর্তী এরা নন, বরং অনেক জায়গায় এরা বিরোধী। এটা বিশেষ করে লক্ষ্য করে রামচন্দ্রের ব্যাপার যদি দেখেন, সেখানে অনেক ব্রাহ্মণ্য সংস্কৃতির কথা আমরা পাই, কিন্তু রামচন্দ্রকে পুরোপুরি ব্রাহ্মণ্য সংস্কৃতির বাহক আমরা বলতে পারি না। কারণ সেখানে আমরা দেখছি গুহক চণ্ডালের সাথে তার মিতালি, হ্যাঁ, বানর গোষ্ঠীর সাথে, জম্বুক গোষ্ঠীর সাথে, অর্থাৎ আর্য বাইরে একটা অন্য, অর্থাৎ ব্রাহ্মণ্য আর্য নয়, ব্রাহ্মণ্য সংস্কৃতির বাইরে অন্যান্য যে সমস্ত সমাজ রয়েছে, বৃহত্তর সমাজ রয়েছে, তাদের সাথে তার একটা মিতালি, সেটা আমরা কিন্তু রামের সাথে আমরা দেখছি। এটা লক্ষ্য করার বিষয়। এবং শতপথ ব্রাহ্মণের ঠিক এখান থেকেই বলা হচ্ছে যে যজ্ঞের আগুন ওই সদা নীরা, যেটা আমরা গত পর্বে বলেছি, ওর বাইরে যায়নি। সেখানে আমরা ওই পেয়েছি দুজন নয়, একজন বিখ্যাত মানুষকে, তার কথা, যিনি এটা বিধেগ মাধব, যিনি তার পুরোহিত গৌতম রাহুগণের সাথে এই পূর্ব ভারতে ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রচার করলেন। এই সদানীরা পূর্ব দেশ, যা একসময় যাজ্ঞিকহীন, অগ্নিহীন, অর্থাৎ এখানে কোনো যজ্ঞ কর্ম হতো না বলে ব্রাহ্মণেরা নদী পেরিয়ে সেই দেশে যেতে চাইতেন না। দেশটা ছিল জলাভূমি, চাষবাসও বিশেষ হতো না। ক্রমে ব্রাহ্মণরা সেই দেশটাকে অগ্নিশুদ্ধ, অর্থাৎ ব্রাহ্মণ্য সংস্কৃতি যাজ্ঞিক ক্রিয়া করলেন এবং চাষের যোগ্য করলেন। সেই সদানীরার থেকেই আমরা তখন দুটি বিখ্যাত দেশ পেলাম কৌশল দেশ, আর পেয়েছি আমরা বিদেহ দেশ। এই বিদেহ দেশের রাজাই তো হচ্ছেন বিদেঘ থেকেই বিদেহ দেশ, সেখানে আমরা পেয়েছি এই দেশের সমস্ত রাজাদের, যারা জনক নামে পরিচিত, এবং এই জনকের সভাতেই আমরা পাচ্ছি যাজ্ঞবল্ক্যকে। এই সদানীরা হচ্ছে বর্তমান গণ্ডকী নদী, যা বর্তমান পাটনার কাছে রয়েছে। তাহলে এই যাজ্ঞবল্ক্য, যিনি আদিত্য সম্প্রদায়ের, ঋষি সম্প্রদায়ের, তিনি কিন্তু এই পূর্ব ভারতের ব্রাত্য
ব্রাত্য সংস্কৃতিটাকে আত্মস্থ করলেন এবং ব্রাত্যর সংস্কৃতির সাথে ব্রাহ্মণ্য সংস্কৃতির একটা মিশ্রণ ঘটিয়ে একটা বিশাল চিন্তাধারার একটা উন্মেষ ঘটল। এটা সম্ভব হলো যাজ্ঞবল্ক্যের জন্য। সুতরাং এই যাজ্ঞবল্ক্যই ব্রাহ্মণ সংস্কৃতি এবং ব্রাত্য সংস্কৃতির মিশ্রণে একটা বিশাল দার্শনিকতা দিলেন। সেখানে আমরা পেলাম শতপথ ব্রাহ্মণ, সেখানে আমরা পেলাম শুক্ল যজুর্বেদের বিরাট অংশ, এবং সেখানে আমরা পেলাম বৃহদারণ্যক। এবং এই দার্শনিক চিন্তাধারার প্রধান যে বিশিষ্ট রূপ, তার দুই প্রধান পুরুষ হলেন, একজন যাজ্ঞবল্ক্য আর একজন হলেন জনক। বৃহদারণ্যকে তার প্রচুর পরিচয় আমরা পাই। এবং পরবর্তীকালে এই পূবদেশই হয়েছিল ব্রাহ্মণ্য প্রতিদ্বন্দ্বী নানা মতবাদের জন্ম। এখানে নাথ সম্প্রদায়কে আমরা পাচ্ছি, এখানে যোগী সম্প্রদায়কে পাচ্ছি, এবং তার জের আমরা পাচ্ছি এই বাংলার সংস্কৃতিকে। সুতরাং এই যে বাংলার সংস্কৃতি একটা আলাদা সংস্কৃতি, একটা তার্কিক সংস্কৃতি, একটা প্রাণ শক্তিতে বহমান সংস্কৃতি, যা ভারতবর্ষের পশ্চিম ভারতের সংস্কৃতির থেকে সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু এই ব্রাত্য সংস্কৃতির একটা বিরাট অংশ, এবং তার প্রধান পুরুষ অবশ্যই যাজ্ঞবল্ক্য। এ সম্পর্কে আরও আলোচনা আমরা আসব আগামী পর্বে। এবং মনে রাখবেন, এরকমই আরেকটি সংস্কৃতি যা দক্ষিণ ভারতে রয়েছে, সেই দক্ষিণ ভারতের এই তার্কিক সংস্কৃতির বা যাজ্ঞবল্ক্যের উত্তর পুরুষ হিসেবে যাকে বলা হয়, তিনি আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য। আমরা আগামী পর্বে এই বিষয় নিয়ে আসব যাজ্ঞবল্ক্যের কথা। অতএব ব্রাত্যদের ভালো করে না জানলে যাজ্ঞবল্ক্য বা বৃহদারণ্যক কিংবা শতপথ ব্রাহ্মণকে আমরা বুঝতে পারব না।